আপনাদের বাড়িতে কি শয্যাশায়ী রোগী আছে বা স্ট্রোক বা প্যারালাইসিসের রোগী আছে? আর তার থাকলে তাদের যদি বেড সোর বা পিঠে বা কোমরে ঘা থাকে, অনেক সময় দেখা যায় যে সেই ঘা সারতেই চায় না। ড্রেসিং করা সত্ত্বেও সেই ঘা সহজে সেরে ওঠে না। অ্যান্টিবায়োটিক চালানোর পর সেই ঘা সেরে ওঠে না। কারণ সেই ঘায়ের হয় আকার খুব বড় থাকে বা নানা রকম অবস্থার জন্য সেই ঘা সারতে চায় না। তখন অনেক সময় সার্জারির দরকার হতে পারে। কিন্তু এই সার্জারি কখন দরকার হয়, কখন দরকার হয় না এই নিয়ে আমি আজকে আপনাদের জানাবো। তাই দেখতে থাকুন। আপনারা সবাই জানেন যে যেসব রোগীদের অনেকদিন ধরে শুয়ে থাকতে হয় বা নড়াচড়ার ক্ষমতা থাকে না, তাদের পিঠে বা কোমরে বা যে জায়গায় চাপ পড়ে সেখানে ঘা হয়ে যায়। তারপর সেই ঘা থেকে অনেক সময় ইনফেকশন হতে পারে, পুজ হতে পারে। আর এই দীর্ঘ সময় ধরে দেখা যায় যে এই ঘা অনেক সময় ড্রেসিং-টেসিং কিছুতেই সারছে না। তাহলে তখন সার্জারি করাবেন কি করাবেন না? এইসব ডিটেইলস নিয়েই আজকের ভিডিওটা। সার্জারি কখন লাগে? এই নিয়ে আমি এখন বলব। যে ঘায়ের আকার যদি অনেক বড় থাকে বা ঘায়ের ভেতরে যদি অনেক মৃত কোষ বা ডেড টিস্যু বা কালচে ভাব এরকম হয়ে থাকে, তারপর ঘা যদি অনেক দিন ধরে না সারে বা ঘায়ের ইনফেকশন বারবার করে যদি হতে থাকে বা হাড় পর্যন্ত যদি ইনফেকশন ছড়িয়ে থাকে, মানে হাড় পেশি এগুলো ইনভলভ হয়, তাহলে কিন্তু সার্জারির দরকার হতে পারে। সার্জারি অনেক ধরনের হয়, তার মধ্যে সবথেকে কমন যেটা সেটা একদম ছোট বেড সাইডে হয়, সেটা হলো ডিব্রাইডমেন্ট বলে। তাতে ওই মৃত কালো বা সাদা রঙের কোষগুলো কেটে ওখান থেকে ফ্রেশ ব্লিডিং বা ফ্রেশ ব্লাড আনা হয়। তাতে ওই জায়গাটা তাড়াতাড়ি ভরে। কিন্তু এতেও অনেক সময় রক্ষা হয় না। তখন স্কিন গ্রাফট করতে হয়। যেমন অনেক বড় যদি ঘা থাকে তাহলে অন্য জায়গা থেকে চামড়া এনে সেই ঘাটা বন্ধ করতে হয়। এবার বা যদি অনেক বড় ঘা থাকে তাহলে স্কিন গ্রাফট ছাড়া ওই ফ্ল্যাপ প্রোটেকশন বলে। ফ্ল্যাপ কি জিনিস? যে অন্য জায়গার থেকে একটা চামড়া তার নিচের পেশি সমেত জিনিস এসে ওখানে বসিয়ে দেওয়া। তো অন্য জায়গাটা কোন জায়গা? সেটা আশেপাশের জায়গাও হতে পারে। মানে এমনভাবে বন্ধ করা হয় যাতে অন্য জায়গার থেকে চামড়াটা তুলে সেই ঘাটাকে ঢেকে তার রক্ত সাপ্লাইও ইনট্যাক্ট থাকে তারপর ঘাটা সেরে যায়। তো এইটা একটা আছে। আরেকটা হলো যদি মানে উন্ডে বা ঘাতে কোনো ইনফেকশন না থাকে, সরে কোনো ইনফেকশন না থাকে, তাহলে সেটা অনেক সময় ডাইরেক্টও ক্লোজ করে দেওয়া যায়। মানে অনেক সময় দেখা যায় যে পাছার ওখানে যে ঘাগুলো হয়েছে অনেকটা ডিপ, অনেকটা গভীর। তখন ওটা সাইড গুলো মার্জিন গুলো ফ্রেশ করে ডাইরেক্টও ক্লোজ করে দেওয়া যায়। তো এবার অনেকেই প্রশ্ন করেন যে কতদিন ভর্তি থাকতে হয়? তো সাধারণত ডিব্রাইডমেন্ট বা এই টাইপের জিনিস যখন পেশেন্ট ভর্তি থাকে বা আলাদা করে যখন হাঁটা চলা শেখানো, রিহ্যাবিলিটেশন বা এই টাইপের থেরাপি এগুলো চলে, ওর সাথে সাথেই ডিব্রাইডমেন্ট করানো যায়। তার জন্য ভর্তি সবসময় থাকার দরকার নেই বা ভর্তি নর্মালি থাকতে থাকতেই হয়ে যায়। ৩-৪ দিনের বেশি লাগে না। ডিব্রাইডমেন্ট করার পর ১-২ দিন দেখতে হয় যে ব্লিডিং আসছে কিনা, তারপরেই বাড়ি যেতে পারেন। অনেক সময় ডে টু ডে বেসিসেও ছাড়া যায় ডিব্রাইডমেন্ট হলে শুধু। আর যেটা ফ্ল্যাপ রোটেশন বা এই টাইপের যে সার্জারি, সেগুলোতে যতদিন না সেলাই কাটা হচ্ছে ততদিন ছাড়া যায় না। ইভেন সেলাই কাটার পরেও অনেক কিছু নিয়ম আছে সেগুলো মেনে চলতে হয়। সেটা ডিপেন্ড করে যে পেশেন্ট বা পেশেন্টকে যারা যত্ন নিচ্ছেন তাদের বাড়ির অবস্থা কেমন বা তারা কিভাবে বাড়িতে পেশেন্টের যত্ন করতে ইচ্ছুক। সেই অনুযায়ী তাড়াতাড়ি ছাড়া যায় বা দেরি করে ছাড়া যায় সেটা ডিপেন্ড করে। মানে এইটা শুধুমাত্র কতদিনে ভর্তি থাকবে এরকম করে সহজে বলা যায় না। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। স্কিন গ্রাফটিং বা এই টাইপের জিনিসে একটু সারতে সময় লাগে। তো বাড়িতেও নিয়ে চলে যাওয়া যায় কিন্তু বাড়ির কন্ডিশন ভালো মানে পরিষ্কার পরিচ্ছন্ন বা যত্ন নেওয়ার লোক আছে তখন বাড়িতে নিয়ে যেতে পারেন। আর না হলে হসপিটালে থেকে অপেক্ষা করাই ভালো না সারা পর্যন্ত। সার্জারি তো না হয় হলো। তো সার্জারি কিন্তু সব ক্ষেত্রে করা যায় না। তো কি ক্ষেত্রে করলেও লাভ হবে না? যেরকম আপনার যদি রক্তের লেভেল, হিমোগ্লোবিন লেভেল খুব কম থাকে। কথায় আছে যে ১২ থেকে ১২.৫ গ্রাম হিমোগ্লোবিন ভালো করে ঘা সারতে লাগে। কিন্তু এখানে ইন্ডিয়ানদের কম দেখা যায়। কিন্তু ধরুন আপনার হিমোগ্লোবিন ৭ আছে, ৬ আছে। তাহলে সার্জারি করলেও সার্জারি আবার ওই জায়গাটা ঘা হতে পারে। আর তাছাড়াও যদি ইনফেকশন থাকে, অ্যাক্টিভ যদি ইনফেকশন থাকে, পুজ বেরোয়, গন্ধ বেরোয়, এই অবস্থায় সার্জারি করা যায় না। ইনফেকশনকে কন্ট্রোল করার পর সার্জারি করা যেতে পারে। তাছাড়াও যে আপনার রক্তের পরীক্ষা, তার মধ্যে প্রোটিনের মাত্রা তার উপরেও ডিপেন্ড করে যে কত তাড়াতাড়ি সারবে। তো এরকম আরো অনেক কিছু দেখা হয় যে রক্ত জমাট বাঁধছে কিনা, তারপর সুগার আছে কিনা, সেগুলো কন্ট্রোল করার আগে সার্জারি করলে সার্জারি খারাপ হয়ে যায়। তো সমস্ত কিছু টেস্ট করিয়েই তারপর ডিসিশন নেওয়া হয় যে সার্জারি করা হবে কি হবে না। তো সার্জারির পরে কি খেয়াল রাখবেন? যেরকম ঘা থাকা অবস্থায় ওই জায়গাটায় প্রেশার পড়া যাবে না এরকম ব্যাপার ছিল, সেরকম সার্জারি হওয়ার পরেও সার্জিক্যাল সাইটে প্রেশার পড়া যাবে না।
মানে ধরুন পাছার ওপর পেছন দিকে কোমরের ওখানে ঘা হলো, তাহলে ওই চিত হয়ে শোয়া যাবে না, বা শুলেও ওই জায়গাটা কায়দা করে বালিশ দিয়ে, অন্য দুপাশে বালিশ দিয়ে ওই জায়গাটাকে উঁচুতে রাখতে হবে, মানে অফলোড করতে হবে, আর বেশি কাত হয়ে উপুড় হয়ে এগুলো প্রিফার করতে হবে। তো এটা একটা উদাহরণ দিলাম। তো তাছাড়াও নিউট্রিশনের ওপর খেয়াল রাখতে হবে, যেমন প্রোটিন জাতীয় খাবার, ঘা থাকলে যেরকম 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে এরকম একটা নিয়ম আছে, সেটা সার্জারি হওয়ার পরেও মেনটেন করতে হবে কিছুদিন। আর তাছাড়াও ভিটামিন রিচ জিনিস খেতে হবে। আর বাকি এমনি আপনার জল টল হাইড্রেশন এগুলো ঠিকঠাক রাখতে হবে। তারপর রক্তের মাত্রা যদি কম থাকে সেটা ঠিক করতে হবে, নাহলে কিন্তু সার্জারি ফেলিওর হতে পারে। আর ওই ঘাতে অনেক সময় সেলাইয়ের ওখান দিয়ে অনেক সময় হালকা হালকা পুঁজ আসতে পারে, তো সেইখানেও ড্রেসিং করতে হবে রেগুলার। তো এইসব কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আর এবার আপনাদের বলবো যে বিপদের সাইনগুলো কি কি। বিপদের সাইন হলো হঠাৎ করে জ্বর আসা, বা ঘাটা হঠাৎ করে ওখানে লাল হয়ে গরম হয়ে ফুলে যাওয়া, শক্ত হয়ে যাওয়া, হঠাৎ করে কালো হয়ে যাওয়া বা পুজ আসা। তারপর এই টাইপের জিনিস, বা জ্বর টর কাঁপুনি দিয়ে এলে বা দুর্বল লাগলে তখন একটু বিপদ হতে পারে। বা অনেক সময় সার্জারি পরে ঘায়ের আশেপাশে দেখা যায় যে পায়ের ওখানে কোনো ঘা হয়েছে, সার্জারি পরে পুরো পাটা গরম হয়ে রয়েছে। এগুলো কিন্তু বিপদের সাইন। এগুলো হলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে। আর হসপিটালে ভর্তি থাকলে তো অসুবিধাই নেই, ডাক্তাররা দেখে ব্যবস্থা নেবেন। তবে বড় ঘা সহজে সারছে না আর সার্জারি করে দিলাম, সেটাও ঠিক না সবসময়। সবসময় পেশেন্টের বাড়ির অবস্থা বা বাড়িতে কেয়ার করার লোক আছে কিনা এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় পেশেন্ট সার্জারির পরে বাড়িতে গিয়ে আবার ঘা বানিয়ে আনে ওই জায়গাতে, তার কারণ সেই জায়গার কেয়ার ঠিকমতো হয় না, যত্ন ঠিকমতো হয় না। তাই বাড়ির ঘরদোর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, বা বাথরুম টয়লেট এগুলোর যদি সুব্যবস্থা না থাকে, বা বাড়িতে দেখাশোনার যদি লোক না থাকে, তাহলে সার্জারি অনেক সময় অ্যাভয়েড করা হয়। আর তবে মনে রাখবেন যে বড় ঘায়ের ক্ষেত্রে, যেগুলো খুব বড় ঘা, সেগুলো ড্রেসিং এ সারতে অনেক সময় অনেক দিন সময় লাগে। এবার অনেক দিন সময় লাগলে যেটা হয়, রিহ্যাবিলিটেশন বা শক্তি ফিরে আসার জন্য যে থেরাপি দরকার, মানে গোল্ডেন পিরিয়ড, সেই পিরিয়ডটা অনেকটা অতিক্রান্ত হয়ে যায়। যেমন ধরুন আপনার গায়ে অনেকগুলো ঘা আছে, সেইখান দিয়ে হয়তো কোনো রিহ্যাবিলিটেশনের জন্য কোনো স্পেশাল কিছু থেরাপি করাতে হবে, কিছুটা হিন্ডার হয় ওইসব কাজের জন্য, মানে ব্যাহত হয়। তাই যত তাড়াতাড়ি এগুলো ঠিক করা যায় ততই ভালো। তো ওর জন্য অনেক সময় তাড়াতাড়ি সার্জারি করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে কিছু কিছু জায়গার ঘা রক্ত চলাচলের অভাবের জন্য ঠিকমতো সারছে না। তো সেইগুলোর ক্ষেত্রে অনেক সময় ডিসিশন নেওয়া হয়। তবে এইগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল, মানে অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। তাহলে আজকে জানলেন যে প্রেশার আলসার বা বেড সোর হলে, স্ট্রোক বা প্যারালাইসিসে, যে কখন সার্জারি করাবো আর কখন না, কি করলে বিপদ, সার্জারি কেন করে, এইসব। আর হ্যাঁ, শেষে যাওয়ার আগে বলে দিই যে কস্ট কিরকম, দাম কিরকম। জেনারেলি সরকারি জায়গায় করালে এর কোনো আলাদা কোনো কস্ট লাগে না, যা ওটি চার্জ বা এই টাইপের হয়। বাংলায় অনেক সময় বিভিন্ন রকম স্কিমের মাধ্যমে এগুলো হয়ে যেতে পারে। আর এমনি বেসরকারি জায়গায় করালে এমনি খরচ আসতে পারে, সেটা হসপিটাল স্টে এর উপর নির্ভর করে। অ্যাজ সাচ সার্জারি সেরকম কোনো খরচ নেই, 40-50 হাজার থেকে 1-2 লাখ পর্যন্ত, সেটা ডিপেন্ড করে কোন হসপিটালে হচ্ছে বেসরকারি। তো পয়সার ব্যাপারে ঘাবড়াবেন না, দরকার হলে সার্জারি করতে হবে। পেশেন্টের সুস্থ হয়ে ওঠাটাই মূল লক্ষ্য। আর এর পেছনের যে বাকি কখন করাবো সবটা ডিটেলসে বললাম। আমি ডক্টর অনুরাগ বিশ্বাস। আর আমার চ্যানেল মেড ইজি ফর ইউতে এরকম ছোট ছোট তথ্য নিয়ে আবার আসতে থাকবো। আপডেট পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। নমস্কার।